তিশা শুধু মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যেই টেবিলে আবার খাবার সাজিয়ে দেওয়া হলো। কফির কাপ থেকে ধোঁয়া উঠছে আর তার সাথে মিশেছে পিৎজার সুবাস। টুইঙ্কেল নিজের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তিশা কফির মগে চুমুক দিতেই দেখল আর্যর স্থির দৃষ্টি জানালার ওপাশে নিবদ্ধ। তিশাও এক ছটকা সেদিকে তাকিয়ে পরবর্তীতে মনোনিবেশ করল খাবারে। গোটা হাসপাতাল মুখর ক্যাপ্টেন আর্য এহসানের অস্বস্তি ব্যস্ত দুশ্চিন্তাগ্রস্ত পদাচরণায়। জরুরি বিভাগের সম্মুখে রীতিমতো ডাক্তারদের একটা ছোটোখাটো জটলা পেকেছে। হুলস্থুল কাণ্ড। টুইঙ্কেলের বাবার কোলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে তখন থেকে। হঠাৎ একজন ডক্টর বের হয়ে আর্যকে অভয় দিয়ে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার এহসান, ওনার ডান হাতটা জাস্ট একটু ইনজর্ড, বাট টেনশনের কিছু নাই, মাইনের ইনজুরি। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। ডাক্তারের অভয়বাণীতেও কাটালো না আর্যর ভয়ের রেশ। চেনটা কাটাতে সে ফের শুধালো, এখন কি অবস্থা ডাক্তার? শি ইজ ওয়েল নাও। ব্যাস, শি ইজ ওয়েল নাও। কথাটি কর্ণকোল পৌঁছাতেই আর্যর এক প্রকার কাউকে তোয়াক্কা না করেই দ্রুতপদে কেবিনের ভেতরে প্রবেশ করলো। টুইঙ্কেল কোল থেকে নামার জন্য ছটফট করে উঠেছে। ক্যাবিনের ভেতরে সাদা চাদরে ঢাকা বেডে আশ্রয় হয়ে বসে আছে তিশা। তার ডান হাতটি শুভ্র ব্যান্ডেজে মোড়ানো, যা তার আকাশি রঙের কামিজের সাথে এক করুণ বৈতিরত্ব তৈরি করেছে। তিশার মুখখানা ফ্যাকাশে হয়ে গেলেও চোখ দুটো যেন এখনও সেই অঘটনের রেশ বয়ে বেড়াচ্ছে। টুইঙ্কেল এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার ডগর ডগর চোখ দুটো জলে টইটুম্বর। সে খুব সাবধানে তিশার ভালো হাতটা ধরে কান্না ভেজা গলায় বলে উঠল, বানি, ও বানি, তোমার কি অনেক পেন হচ্ছে? ওই পচা গাড়িটা কেন তোমাকে ধাক্কা দিল? আমি না তোমাকে অনেক মিস করেছিলাম। বাবা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তিশা স্নান হাসলো। বা হাতে টুইঙ্কেলের চোখের জল মুছে দিয়ে তাকে বেডের ওপাশে টেনে নিল। অত্যন্ত আদুরে গলায় সান্ত্বনা দিয়ে বলল, না সুইটহার্ট, আমার একদম ব্যথা করছে না, কিন্তু তুমি এভাবে কাঁদলে কিন্তু বানিও কেঁদে ফেলবে। এই বাণীর জন্য একটু হাসো প্লিজ। ঠিক তখনই আর্য বেডের একদম শিউরে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও আতঙ্কে সে কালো ছায়া লেপ্টে আছে। হাটের হাতা গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। আর্যকে আজ বড় বেশি আগোছালো লাগছে। সে কয়েক সেকেন্ড স্থির চোখে তিশার দিকে তাকিয়ে রইল। তার সেই সুগভীর চাহনিতে শাসন ছিল নাকি অন্য কোনো অব্যক্ত আকুলতা, তা বোঝা দায়। সে বেশ বেদিব্যস্ত অথচ রাশভারী কণ্ঠে শুধালো, আর ইউ ওয়েল তিশা? নাকি কেবল এই বাচ্চাটাকে ভোলানোর জন্য মিথ্যে বলছেন? আপনার কি কোনো হিতাহিত জ্ঞান নেই? জাস্ট একটা পথ শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা এভাবে রিস্কে ফেলার মানে কি? আপনি কি নিজেকে সুপারম্যান মনে করেন? তিশা আর্যর দিকে তাকাতেই দেখল সেই পরিচিত মিস্টার মুডকিলার ইমেজের আড়ালে আজ এক অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। আর শিশুটি ও রাস্তার পরে থাকতো, তবে গাড়িটা ওকে পিষে ফেলতো। আমি কেবল ওকে সরিয়ে দিয়েছি, নিজেকে সুপারম্যান ভাবিনি, কেবল একজন মানুষ ভেবেছিলাম। আর্য জোয়ালটা মুহূর্তে শক্ত হয়ে গেল। সে এক কদম এগিয়ে এসে ভাবটা অতি সপ্তপর্ণে লুকিয়ে রক্ষভঙ্গিতে বলল, হিউম্যানিটি ইজ গুড, বাট স্টুপিডিটি ইজ নট। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে জাস্ট কয়েক সেকেন্ডের হিরোইনস দেখতে গিয়ে আপনি যদি আজ কোনো বড় ডিস্টারেস্ট ঘটিয়ে ফেলতেন, তবে এই বাচ্চাটার কী হতো? আপনি কি জানেন আপনার এই ক্লামজি হিরোমজম আমাদের সবাইকে কতটা প্যানিশড করে দিয়েছিল? ইটস জাস্ট পিওর কেয়ারলেসনেস। তিশা বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল, উপদেশ শুরু হয়ে গেল। মিস্টার মুডকিলার কোথাকার? আজ শুনতে পেলেও যেন না শোনার ভান করে সে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ইন্ট্রাকশন দিল। তারপর পুনরায় তিশার দিকে ফিরে বলল, মেডিকেল রিপোর্ট ক্লিয়ার, তবে আপনি এই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার অভ্যাসটা কিন্তু এমডলি। নেক্সট টাইম রাস্তায় হাঁটার সময় সোশ্যাল ওয়ার্কের চিন্তায় ব্রেন থেকে ডিলিট করে দিয়ে কেবল নিজের সেফটির দিকে ফোকাস করবেন। আপনার গ্র্যাভিটি এমনিতেই নড়ে বড়ে, তার উপর এই অ্যাক্সিডেন্টাল স্ট্যান্ডগুলো আর নিতে পারছে না। তিশা আবার জেদ করে বলল, আমি তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, পরিস্থিতিটাই এমন ছিল। আপনি কি চান আমি একটা শিশুকে মরতে দেখতাম?
টুইঙ্কেল দুজনের মাঝে দাঁড়িয়ে পাপার বানির এই ঠান্ডা লড়াই দেখছিল। সে আর্যর হাত ধরে বলল, পাপা, বানিকে বকো না তো, বানি তো হিরোইন, চলো আমরা বানিকে বাড়ি নিয়ে যাই। আর্য তিশার দিক থেকে নজর সরিয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েও একবার আর্যকে তিশার ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে বলল, রেডি তো? বিল সেটেল করা হয়ে গেছে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না, আপনাকে প্রপার বেড রেস্টে থাকতে হবে। অ্যান্ড দ্যাট ইজ অ্যান অর্ডার, নট আর রিকোয়েস্ট। তিশা এই হাত দিয়ে ওড়নাটা সামলাতে সামলাতে মনে মনে গাল ফুলিয়ে ভাবল, আজ তো একটা ডিরেক্টেড মানুষ অসুস্থ হলে একটু মিষ্টি কথা বলে, আর উনি আসছেন কামার দিতে। ফকিরনিরি ঘরের মডার্ন জমিদার কোথাকার। ভারী পরিবেশ আর বিদ্যুটের সব গন্ধ। হাসপাতালটা বাড়াবাড়ি অপছন্দের তিশার। যদিও এটা স্বাস্থ্যসম্মত বিন হসপিটাল ছিল, তবু হাসপাতালের পরিবেশে সবসময় বিরক্তি আর তিশার জন্য এই প্রকার সেখান থেকে পালিয়ে বাঁচে সে। ঘণ্টাখানেক হয়তো এসেছে তারা, এরই মধ্যে দম বন্ধ হয়ে আসছে তার। কিছুক্ষণ হাসপাতালের করিডোরে পেরিয়ে আর্য তিশাকে নিয়ে পার্কিং লটের দিকে অগ্রসর হলো। তিশা এতক্ষণে হাঁপ ছেড়ে বেঁচেছে। আর্যর এক হাতে টুইঙ্কেল আর অন্য হাতে সে অত্যন্ত শক্তপর্ণে তিশার সুস্থ হাতটি ধরে রেখেছে, যেন সামান্য অসতর্কতায় এই কাচের পুতুলটি আবার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। গাড়ির কাছে পৌঁছাতেই আর্য পকেট থেকে রিমোট টিপে লক খুলল। সে অত্যন্ত কোমলতার সাথে তিশার জন্য পেছনের দরজাটি খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তিশা যখন গাড়িতে উঠতে গেল, তখন চোট পাওয়ার ডান হাতটি ব্যথায় তার মুখটা যন্ত্রণায় কুঁচকে উঠল। আর্য তীক্ষ্ণ নজর তা এড়ালো না। সে দ্রুত টুইঙ্কেলের পাশে সরিয়ে দিয়ে নিজেই ঝুঁকে এলো তিশার দিকে। 1 সেকেন্ডের জন্য যদিও কখনো একটু শান্ত হয়। আর্য তীক্ষ্ণ স্বরে স্বামীর উক্তিতে মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তার আগে আর্য তিশার কোমরে এক হাত দিয়ে এবং অন্য হাতে তার কাঁধ আগলে ধরে অতি সাবধানে তাকে পেছনের সিটে বসিয়ে দিল। তিশা অর্জর এমন আকর্ষিত কাণ্ডে বিস্ফোরিত নয়নে তাকালো। অনুভব করলো আর্যর গায়ে সেই পরিচিত কাষ্ঠল সৌরভ আর তার হাতের উষ্ণতা। কয়েক সেকেন্ডের জন্য দুজনের নিঃশ্বাস যেন একীভূত হয়ে গেল। তিশার হৃৎপিণ্ডটা অবাধ্য ধুকপুক করছে, অথচ আর্যর চোখে তখন কেবলই এক নিবিড় সুরক্ষার আবেশ। তিশাকে বসিয়ে দিয়ে আর্য যখন সিট বেল্টটা টেনে দিচ্ছিল, তখন তিশা আমতা আমতা করে বলল, আমি নিজেই পারতাম, আপনি কেন শুধু শুধু? আর্যর চোখের দিকে সরাসরি তাকিয়ে বেল্টটা ক্লিপে আটকে দিয়ে বলল, আপনার পাড়ার দৌড় তো আজ হাসপাতাল পর্যন্ত দেখাই গেল। সো এখন থেকে পরবর্তী ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আপনি জাস্ট একটা প্যাসিভ অবজেক্ট করে থাকবেন, কথা বলবেন কম, আর নিজের এই ইনজিওর্ড বডিটাকে নাড়াচাড়া করাবেন আরও কম। ইউ দ্যাটস ক্লিয়ার? তিশা জানালা দিয়ে বাইরে দেখে মুখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলল, মিস্টার ডিরেক্টর, শাহজাহানও জাস্ট হুকুম জারি করছেন। মিস্টার ডিরেক্টর, শাহজাহানও জাস্ট হুকুম জারি করছেন। আর্য ড্রাইভিং সিটে বসে আয়নায় তিশার প্রতিবিম্বীর দিকে একবার তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, শুনেছি মিস তিশা, আপনার ওই ভোকাবুলারি ব্যাংক থেকে আমাকে দেওয়া বিশেষ গুণ, কিন্তু আমি সব সেভ করে রাখছি। আমার মতো সুদে আসলে ফেরত পাবেন। টুইঙ্কেল এতক্ষণ পাপা আর বানির এই গাম্ভীর্যের দৈরত দেখছিল। সে পেছনের সিটে তিশার কোল ঘেঁষে বসে আছে ছোট্ট হাতটি তিশার সুস্থ হাতের উপর রাখলো। গাড়ি স্টার্ট দিতে টুইঙ্কেল বড় বড় চোখ করে আজও দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলে উঠল, পাপা, তুমি মিছামিছি বানিকে বকছো কেন? তুমি তো সারা রাস্তা কোলে করে আমাকে নিয়ে আসো, বানিকে কেন কোলে তুললে না? তুমি কি জানো না, হিরোইনদের ব্যথা পেলে হিরোরা কোলে তুলে নেয়? তুমি বানিকে শুধু সিট বেল্ট বেঁধে দিলে, ও কি পুতুল নাকি? ড্রাইভিং সিটে বসা আজর হাতটা গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ একটু কেঁপে উঠল। আয়নায় সে দেখল টুইঙ্কেল বেশ আয়েশ করে তিশার উপর হেলান দিয়ে বসে আছে। মেয়ের এমন আকুণ্ঠ যুক্তিতে আজর মতো দুধে অফিসারও যেন বাক্য স্ফূর্তি হলো না। সে শুকনো একটা ঢোক গিলে পরিস্থিতি সামাল দিয়ে বলল, মাম্মাম, বানি এখন অসুস্থ, আর আমি তো ড্রাইভারকে গাড়ি ফেলে রেখে কাউকে কোলে নিতে পারে? তুমি বরং বানিকে ধরেও, যাতে ও আর না পড়ে যায়। টুইঙ্কেল সার্ভার পাত্রী নয়, সে তিশার চিবুক ছুঁয়ে আদুরে গলায় বলল, বানি, পাপা একদম পচা, শুধু বড় বড় কথা বলে। তুমি ভেবো না তো
আমি তোমাকে একদম শক্ত করে ধরে রাখবো। আচ্ছা বানি, তুমি তো হিরোইন হয়ে বাবুটাকে বাঁচালে, এখন পাপা কি তোমাকে পুরস্কার হিসাবে বড় চকলেটের বক্স কিনে দেবে? পাপা কিন্তু আমাকে বলেছিল তুমি অনেক ব্রেভ। তিশা চট করে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য দ্রুত চোখ সরিয়ে রাস্তা দিকে নিবদ্ধ করলো। তিশা মৃদু হেসে টুইঙ্কেলকে নিজের কাছে টেনে নিল। মনে মনে ভাবলো, এই গম্ভীর্য খাম্বাটা তবে আড়ালে আমার প্রশংসা করে, বাড়িতে শুধু ডিরেক্টরগিরি। তিশা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল চকলেট লাগবে না সোনা, পাপা যে বকা দিচ্ছে না এটাই বড় প্রাইজ। তুমি বরং পাপাকে বলো এখন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে, বাণীকে তো আবার অর্ডার মেনে রেস্ট নিতে হবে। টুইঙ্কেল এবার আর্যর সিটের পিছন থেকে তার শার্ট টেনে ধরে বলল, বা শোনো, বাড়ি গিয়ে তুমি বাণীকে একলা ফেলে রাখবে না কিন্তু। বাণী একা থাকতে ভয় পায়। তুমি বাণীর ঘরে ল্যাপটপ নিয়ে বসবে আর বাণীকে কার্টুন দেখাবে। আর হ্যাঁ, বাণীকে নিজ হাতে ওষুধ খাইয়ে দেবে। বাণী তো ওষুধ খেতে গেলেই মুখটা তিতকুটে করে ফেলে। আর্যের কপালে এবার দুশ্চিন্তার বদলে ঈর্ষক লজ্জা রেখা ফুটে উঠল। ধরা গলায় বলল, মাম্মা, বাণী বড় হয়েছে, সে নিজেই খেতে পারে। তুমি কি কথা বলা বন্ধ করবে? তিশা নিজের খানিকটা চুপসে গেল টুইঙ্কেলের বাচ্চামি সুলভ এমন আচরণ দেখে। টুইঙ্কেলকে টেনে তার মুখে আদুরে স্পর্শ লেপে বলল, ড্রাইভিংয়ের সময় বেশি কথা বলতে হয় না কিউট পাই, নইলে পাপার কন্ট্রোললেস নষ্ট হবে। তুমি বরং আমার সাথে গল্প করো। রাস্তার জ্যামের কারণে গাড়ি বরাবর ছিল। আজও ড্রাইভিং অত্যন্ত স্মুথ, তবুও প্রতিটি ব্রেক কষার সময় সে আয়না নজর রাখছিল তিশার দিকে। হঠাৎ করে একটা গর্তের চাকা পড়তেই গাড়িটা একটু ঝাঁকুনি খেলো। আজর হাতটা যেন স্বয়ংক্রিয়ভাবেই গিয়ার ছেড়ে পেছনের সিটের দিকে চলে গেল তিশাকে আগলাতে। ব্যথা লেগেছে? আজও কণ্ঠস্বরে চিন্তায় যে স্পষ্ট। তিশা মাথা নেড়েই জানালো সে ঠিক আছে, কিন্তু সে লক্ষ্য করলো আর্য কপাল এখন চিন্তার রেখাগুলো মেলায়নি। বাড়ি ফেরার পথে তিশা লক্ষ্য করলো আর্য একটি ওষুধের দোকানের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে সে নিজের ভেতরে গেল এবং কিছুক্ষণ পরে একটা ছোট ব্যাগ হাতে নিয়ে ফিরে এলো। আপনার পেন কিলার আর কিছু মাল্টিভিটামিন, আর হ্যাঁ, এই লজেন্সগুলো টুইঙ্কেলের জন্য নয়, আপনার জন্য। তেতো ওষুধের পর যদি মুখটা করলার মতো তেতো হয়ে থাকে তবে এগুলো কাজে দেবে। আর্য প্যাকেটটা তিশার কোলে রাখলো। তিশা অবাক হয়ে লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। তিশার এই সূক্ষ্ম কেয়ারগুলো যেন এক অদ্ভুত রসায়ন তৈরি করছে। সে মনে মনে ভাবলো, লোকটা কি মানুষ নাকি কোনো রিডল? এক মুহূর্ত বকে পরক্ষণই আবার লজেন্স কিনে দিচ্ছে। আর্য গাড়িটা শুকনিরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আর্য দ্রুত গাড়ি থেকে নেমে তিশার পাশের দরজাটা খুলে দিল। টুইঙ্কেলকে করে নিয়ে তিশাকে পাশাপাশি নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আজকের জন্য আপনার অ্যাডভান্স কোটা শেষ। এখন থেকে ডিনারের আগ পর্যন্ত আপনি পুরোপার বেড রেস্টে থাকবেন। তিশা আর্যের চোখে চোখ রাখলো, দেখলো সেই শাসনের আড়ালে শান্তির এক ছাপ। মানুষটা তার জন্য আজ কতটা অস্থির ছিল তার এই লালচে চোখ দুটোই বলে দিচ্ছে। তিশা কিছু না বলে কেবল মৃদু মাথা ঝাঁকালো। সিঁড়ি দিয়ে ওঠার সময় তিশা লক্ষ্য করলো আর্যর হাতে তার সেই আকাশি রঙের ওড়নার এক প্রান্ত, যা সে অতি সাবধানে ধরে রেখেছে যাতে মেঝেতে না লুটিয়ে পড়ে। আর্য সূক্ষ্ম খেয়ালগুলো অলক্ষ্যে মুচকি হাসলো তিশা। রুমের সামনে আসতেই আর্য তিশার উদ্দেশ্য ফের বলল, রেস্ট নেবেন এখন, টোটালি রুম থেকে বের হবেন না কিন্তু। টুইঙ্কেলের লিস্টের সবটা না হলেও ওষুধ আর রেস্টের পার্টটা কিন্তু আমি স্ট্রিক্টলি মনিটর করব। আপনি বড় হয়েছেন ঠিকই, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি যে টুইঙ্কেলের চেয়েও কম তা আজ প্রমাণিত। সো নো মোর অ্যাগ্রুমেন্টস। তিশা মুখখানা বাংলা পাঁচের মতো করে ভেতরে প্রবেশ করলো, মনে মনে বিড়বিড়ালো, স্বাভাবিক কথাও যদি একটু ঠিকঠাকভাবে বলে। নিস্তব্ধতার শুকনিরকে এক মায়াবী চাঁদে ঢেকে দিয়েছে। তিশার ঘরে মৃদু নীল আলো জ্বলছিল। ওষুধের ঝিমুনি আর ক্লান্তিতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। যখন ঘুম ভাঙল ঘড়ি কাটার তখন রাত 9টার ঘর ছুঁই ছুঁই। ধরপড় করে বিছানায় উঠে বসল তিশা। ব্যান্ডেজ করার ডান হাতটা অবশ হয়ে আছে, কিন্তু তার চেয়েও বেশি অস্থিরতা কাজ করছে তার মনে। বাড়ির রাতের ডিনারের দায়িত্বটা তো তার ছিল। এ বাড়িতে আসার পর থেকে সে তো দায়িত্ব সে নিজেই গ্রহণ করেছে। তিশা দ্রুত বিছানা ছাড়ল
ওনাটা কোনো মতে বাম হাতে টেনে নিয়ে সে পা টিপে টিপে রুম থেকে বের হলো। তার মানে একরাশ অপরাধবোধ। নিশ্চয়ই আর্য আর টুইঙ্কেল না খেয়ে বসে আছে, কিংবা হয়তো টুইঙ্কেল খিদে কান্না করছে। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে নিচের ঘরের নিস্তব্ধতা দেখে সে অবাক হলো, কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতেই তার কানে ভেসে এলো খুঁতি নাড়ার শব্দ আর টুইঙ্কেলের খিলখিল হাসি। তিশা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে যা দেখল, তবে তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রান্নাঘরের সেই অতি পরিচিত পরিবেশে আজ এক অদ্ভুতপূর্ব দৃশ্য। যাকে সবসময় ইস্ত্রি করা শার্ট আর দামি স্যুটে দেখা যায়, সেই আর্য ইহসানি আজ নিজের ধবধবে সাদা শার্টের হাতাগুলো কইন পর্যন্ত গুটিয়ে কোমরে একটা গাঢ় রঙের অ্যাপ্রন জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাতের চাপার আর দক্ষ হাতে সে সবজি কুচি করছে। আগুনের তাপে আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার মনোযোগ পুরোপুরি কড়াই দিকে। রান্নাঘরের চুলার পাশে কাউন্টারের ওপর আইস করে বসে আছে টুইঙ্কেল। সে দু পা দোলাচ্ছে আর অনর্গল বকবক করেই চলছে। পাপা, তুমি তো বানিকে ছাড়িয়ে গেছো। তুমি কি জানো, বানি যখন আলু কাটে তখন মাঝে মাঝে আঙুল কেটে ফেলে। তুমি তো একদম প্রো। আচ্ছা পাপা, তুমি কি ইউটিউবের শেফদের মতো কড়াইটা এভাবে উপরে ছুঁড়ে মারতে পারো? আর্য রান্না করতে করতেই আলতো হাসলো। চুলার আঁচ কমিয়ে সে টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বলল, ওটা শেপরা করে। আমি তো জাস্ট তোমার আর তোমার অসুস্থ বানির জন্য কোনো মতে কাজ চালাচ্ছে। বানি যদি কাল সকালে উঠে দেখে আমি তার কিচেন দখল করেছি, তবে তো সে আমাকে মিস্টার ডিরেক্টর থেকে মিস্টার ইন্টারফেয়ার বানিয়ে দেবে। টুইঙ্কেল হাসতে হাসতে গড়িয়ে পড়ল। না পাপা, বানি তো আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। পাপা বানি কিন্তু অনেক চিজ পছন্দ করে। তুমি কি পাস্তায় এক্সট্রা চিজ দেবে? তিশা দরজার আড়ালে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে রইল। যে মানুষটা 1 ঘন্টা আগে হাসপাতালে তাকে ধমকাচ্ছিল, সেই এখন নিজের হাতে তার জন্য রাতের খাবার রাঁধছে। আর্যর হাতে সেই সাবলীল মুভমেন্ট আর টুইঙ্কেলের সাথে তার এই নিবিড় সুখত্ব তিশার মনে সবটুকু অভিমান এক নিমিষে জল করে দিল। সে আর স্থির থাকতে পারল না। দ্রুত রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে বিড়বিড় করে বলল, আপনি আপনি এখানে কেন? আর এসব কী করেছেন? আমি তো নেমে আসছিলাম রান্না করতে। আরও চমকে পেছনে ফিরল। তিশাকে দেখে তার কপালে আবার সেই বিরক্তির ভাঁজ পড়ল। চাপড়টা পাশে রেখে গম্ভীর গলায় বলল, আপনাকে কি আমি বেড রেস্টে থাকার অর্ডার দেইনি, নাকি আপনি বাংলা বুঝতে পারেন না? তিশা আমতা আমতা করে বলল, না মানে রাত হয়ে গেছে, আপনারা না খেয়ে থাকবেন, তাই এই বাড়িতে আপনি ছাড়াও একজন সক্ষম মানুষ আছে, সেটা কি ভুলে গিয়েছেন? তাহলে আপনি রান্না করবেন? এই যে শুনুন, শুধু এখানে না, এই যে শুনুন, শুধু এখানে না, শিপে আমার জন্য আমার নিজেকেই রান্না করতে হয়। সো আই হ্যাভ নলেজ কীভাবে রান্না করতে হয়। তাই আপনার এমন ফালতু টেনশন না করলেও চলবে। যান, গিয়ে রেস্ট নিন। তিশা দুনামুনা করে বলল, না মানে আপনি কতটুকুই বা পারবেন? রান্নাবান্না তো অভ্যেসের ব্যাপার। তাছাড়া টুইঙ্কেল চিজ পাস্তা খেতে চেয়েছে, ওটা বেশি স্ট্রিক্ট। আমাকে দিন, আমি বাঁ হাতে ম্যানেজ করে নেব। আজুর হাতের খুন্তিটা একপাশে রেখে আর চোখে তিশার দিকে তাকালো। তিশার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার ইশারা করে বলল, আপনার এই বাঁ হাতের খেল দেখার শখ আপাতত আমার নেই। নিজের উপর হিরোজমের যে ওভারডোজ আপনি হাসপাতালে নিয়েছেন, সেটা কি এখনও কাটেনি? আর রান্নার কথা বলছেন, জাহাজে যখন মাঝ সমুদ্রে ডিউটি থাকে তখন নিজের খাবার নিজেকেই ম্যানেজ করতে হয়। আমি আপনার মতো কেবল রেসিপি ভিডিও দেখে রান্না শিখিনি মিস তিশা। আই হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ। সো অনধিকার পরিবেশ বন্ধ করে ডাইনিংয়ে গিয়ে বসুন। তিশা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার এমন কাউন্টার টপ থেকে লাফ দিয়ে নিচে নামল টুইঙ্কেল। সে দুই কোমরে হাত দিয়ে কপালে হালকা ভাঁজ পেলে একদম বড়দের মতো ভঙ্গিতে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডগর ডগর চোখে তখন শাসনের ছোঁয়া। বানি, তুমি কেন কথা শোনো না বলো তো? পাপা তোমাকে বলেছে না রেস্ট নিতে? তুমি কি জানো না, যারা কথা শোনে না তাদের পুলিশে ধরে নিয়ে যায়? আর এখন তো পাপা নিজেই পুলিশ, আই মিন পাপা তো এখন শেফ।
তুমি যাও তো বানি, ডাইনিংয়ে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসো। পাপা আর আমি মিলে আজ তোমাকে সারপ্রাইজ ডিনার খাওয়াবো। টুইঙ্কেলের এই মিনি ডিরেক্টর রূপে তিশার হাসি পেয়ে গেল। ওকে ওকে বাবা, আমি হার মেনে নিলাম। তোমাদের বাবা মেয়ের সাথে আমি জেতা আমার সাধ্যের বাইরে। আমি চললাম ডাইনিংয়ে। তিশা ডাইনিং টেবিলের একটি চেয়ার টেনে বসলো। আর সুগ্নীরের এই নিস্তব্ধ রাতটি তার কাছে বড় বেশি চেনা, অথচ অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ পরে সুগন্ধি পাস্তায় ঘ্রাণ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। আরজু ধীরে স্থির পায়ে ট্রে হাতে নিয়ে ডাইনিংয়ে এলো। ডিশগুলো টেবিলের মাঝখানে সাজিয়ে রাখতে রাখতে সে একবার তিশার দিকে তাকালো। আজ ওর অ্যাপ্রনটা এখন খোলা, শার্টের হাতাগুলো আগের মতো গোটানো। আগুনে তাপে তার ফর্সা মুখটা ঈষৎ লাল হয়ে আছে। আজ ওর শান্ত স্বরে বলল, ডিনার ইজ রেডি। টুইঙ্কেল যাও হাত ধুয়ে এসো। খাওয়া শুরু হতে তিশা একটু বিপাকে পড়ল। তার ডান হাতটি ভারী ব্যান্ডেজ মোড়ানো, নড়াচড়া করলেই ব্যথা টনটন করে উঠছে। সে বাম হাত দিয়ে চামচ ধরার চেষ্টা করলো, কিন্তু বাম হাতের আঙুলগুলো যেন তার অবাধ্য। চামচটা বারবার থালা থেকে ছিটকে যেতে চাইছে। তিশার এই অসহায়ত্ব টুইঙ্কেলের নজরে এড়ালো না। সে নিজের মুখে এক চামচ পাস্তা পুড়ে দিয়ে চিবোতে চিবোতে বলল, বানি, তুমি বাম হাত দিয়ে খাওয়ার ট্রাই করছো না? তুমি কি জানো না বাম হাত দিয়ে শয়তান খায়? আর তুমি তো আমাদের হিরোইন বানি। তিশা একটু অবস্থিত হয়ে হাসলো। না শোনা, আমার ডান হাতে তো ব্যথা, তাই ভাবলাম একটু বাঁ হাত দিয়েই ট্রাই করি। চামচ দিয়ে তো পারবই। টুইঙ্কেল এবার তার থালা সরিয়ে দিয়ে আর্যর দিকে তাকালো। তার চোখে তখন এক দুষ্টু বুদ্ধি। সে আর্যর হাত টেনে ধরে বলল, পাপা দেখো, বানি খেতে পারছে না। তুমি কি দেখছো না ওর কষ্ট হচ্ছে? বানি তো কালকে আমাদের শপিংয়ে সাহায্য করেছিল, আজ না ও অসুস্থ। তুমি বানিকে খাইয়ে দাও না পাপা। তুমি তো আমাদের কত সুন্দর করে খাইয়ে দাও। তিশা চমকে উঠে প্রায় আটকে উঠল। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি আমি চামচ দিয়ে ম্যানেজ করে নিব। উনি অনেক কাজ করেছেন, ওনার এখন খাইয়ে দেওয়া দরকার নেই। আজও তখনও নিশ্চুপ, তার গম্ভীর মুখ দেখার বোঝার উপায় নেই মনে কী চলছে। তবে টুইঙ্কেল ছাড়ার পাত্রী নয়। সে জেদ ধরে বলল, না পাপা, তুমি যদি বানিকে না খাইয়ে দাও তবে আমিও খাবো না। আর বানি আমাদের অসুস্থ আর অসুস্থদের যত্ন করতে হয়, তুমি শিখিয়েছ, তুমি খাইয়ে দাও। তিশা অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছিল। সে আজও দিকে তাকাতে দেখল আজও ধীরে লয়ে নিজের চেহারাটা তিশার একটু কাছে টেনে আনলো। আজও প্রতিটি মুভমেন্টে এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত ভঙ্গিতে চামচটা হাতে তুলে নিয়ে এবং পাস্তা একটা লোকমা তুলে সাবধানে ফু দিয়ে ঠান্ডা করলো। তিশা বিস্ময়ে বাগরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। আর্য চামচটা ঠোঁটের কাছে ধরল। আর্যকে বিস্ময় বিমূঢ় দেখে সে বলল, মুখটা একটু হাঁ করবেন, নাকি আমি চামচটা আপনার কপালে ঠেকাবো? আপনার জেদটা কি পেটের খিদের চেয়েও বড়? তিশা আর না করতে পারল না। সে আড়ষ্ট ভঙ্গিতে মুখটা একটু হাঁ করল। আর্যর হাতে সেই লোকটিকে মুখে দিতে এক অদ্ভুত স্বাদ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর্যর হাতে সেই স্পর্শে যেন কোনো জাদুর ছোঁয়া ছিল। পুরো ডাইনিং রুমটা এক নিমেষে নিস্তব্ধ হয়ে গেল। কেবল টুইঙ্কেলের খুশিময় চাহনি আর চামচ কাটার মৃদু শব্দ সেখানে প্রাণ পাচ্ছিল। আর্য একটার পর একটা লোকমা তিশার মুখে তুলে দিচ্ছিল। সে অত্যন্ত নিখুঁতভাবে খেয়াল রাখছিল যাতে তিশার ঠোঁটে কোণে সস না লেগে যায়। তিশার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের ভেতরে আছে। এই সেই মানুষ যে তাকে সারাক্ষণ ব্যালেন্স আর ডিসিপ্লিন শেখায়, আর আজ সেই পরম মমতায় তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর মাঝে আর্য নিচু স্বরে বলল, পাস্তাটা কি বেশি ইম্প্রেসিভ হয়েছে? টুইঙ্কেলের চয়েস অনুযায়ী চিজ একটু বেশি পড়ে গেছে মনে হয়। তিশা মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলল, না, একদম ঠিক আছে। অনেকদিন পরে তো ভালো পাস্তা খেলাম। টুইঙ্কেল দুই হাততালি দিয়ে উঠল। ইয়ে, বানি আর পাপা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। পাপা, তুমি বানিকে কালকেও খাইয়ে দেবে তো? আজ তিশা টুইঙ্কেলের এমন কাণ্ডে এই খবর দেখে তাকে চোখ সরালো সঙ্গে সঙ্গে। খানিকক্ষণ পর আজ হঠাৎ বলল, আপনার মেডিসিনগুলো কই রাখছেন? খাওয়ার পরপরই আছে একটাই। তিশা কিছু বলার আগে ওর মনে পড়ল মেডিসিনগুলো তো নিজেই গুছিয়ে রেখেছে।
ও জলদি পায়ে উপরে তলায় যেতে যেতে বলল, ওয়েট ফর 2 মিনিটস, আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি। একদম নড়চড় যেন না দেখি। আর্য সরে যেতেই তিশা খানিক বিরক্তিতে মুখ কুঁচকালো। পরমূর্তি আনমনি বিড়বিড়িয়ে বলল, না, একদম আনরোমান্টিক না। খাম্বর মাঝে মাঝে একটু কিউটও হয়ে যায়। সকাল হতে না হতেই পুরো বাড়ি জুড়ে হুলস্থুল কাণ্ড বেঁধেছে। হামিদা বেগম পারলে তো ভোর রাতেই চলে আসে। সূর্যমণি ধরিত্রীতে এসেছে, কে আসেনি? তবে শুকনিতে হাজির হয়েছে প্রত্যেকটা চিহ্নিত মানবী। হামিদা বেগম আজের উদ্দেশ্যে শাসনের স্বরে বললেন, তোমার থেকে এটা আমি অ্যাকসেপ্ট করিনি আজ। তুমি এতটা ইরেসিবল কিভাবে হলে? হ্যাঁ, আমি জানি তিশা একটু চঞ্চলা, তাই বলে তুমি ওকে খেয়াল করবা না? সাবরিনা, মৃত্তিকা, টুইঙ্কেল আর আদ্রিয়ানের সঙ্গে পাশে দাঁড়িয়ে তিশা ভয়ক্ত দৃষ্টিতে দেখছিল ছোট চাষির বকার বিপরীতে অনবরত মস্তকে দাণ্ডায়মান আর্যকে। তিশা শুকনো ঢোক গিলে ভীত স্বরে বলল, চাষিমা, আসলে। তাকে কথা শেষ করার আগে কিছুটা ধুমকে চুপ করিয়ে দিলেন হামিদা বেগম। তোমাকে কিছু বলেছি আমি? মাথা নিচু করে না সূচক নাড়তেই হামিদা বেগম বললেন, তাহলে চুপ থাকো। তিনি ফের আর্যর দিকে ফিরে বললেন, কি হলো আর্য? তুমি নিজেই বলো, এতটা কেয়ারলেস হওয়া তোমার উচিত ছিল না বাবা। যদি বড় কিছু হয়ে যেত তখন কি হতো বলো তো? নিশ্চুপ আর্য এতক্ষণে উত্তর দিল, আমি বুঝতে পেরেছি, আমি কেয়ারলেস হয়ে পড়েছিলাম। কিন্তু উনি তো বাচ্চা নন। ওনাকে আমার টুইঙ্কেলের মতো ট্রিট করার প্রয়োজন নেই, কেননা উনি যথেষ্ট ম্যাচিওর। মনের মতো মানুষের থেকে এমন ইম্যাচিওর আচরণ পাওয়াটা কি যথাযথ? আপনি বলুন। হামিদা বেগম আর্যর এমন অকাঠ্য যুক্তির কাছে থমকে দাঁড়ালো। কিছু বলার ভাষা না খুঁজে পেয়ে এক ঝলক তিশার দিকে তাকালেন। বেচারি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে হামিদা বেগম মায়া হলো বড়। তিনি আর কিছু না বলে কিচেনের দিকে যেতে বলেন। এসব বাচ্চাগুলোও হয়েছে, কথায় কথায় জবাব প্রস্তুত করে রাখে সব সময়। বড়রা কথা বলেছে, কিছু কিছু কথা মেনে নিতে হয়, তার কোনো বলারই নেই ভিতরে। তিনি এভাবে একা একা কথা বলতে বলতেই কিচেনের দিকে রওনা দিলেন। আছে মৃত্তিকা, সাবরিন, আদ্রিয়ান সকলের মুখ চেপে হাসতে লাগলো। সাবরিনা তিশার উদ্দেশ্যে বলল, দেখেছেন তো ভাবি, এটাই আমাদের আম্মু। বুঝবে কম, চিল্লাবে বেশি। যখন উত্তর পাবে তখন আবার বেশি বলবে। এটা না চাইতেও হেসে উঠল। রৌদ্রে প্রখরতা বেড়েছে বেশ, বেলাও হয়েছে খানিক। একটা রিক্সা ধরে শুকনিরের উদ্দেশ্যে ছুটছে মেহসানা। কিছুক্ষণ আগে সাবরিনার কাছ থেকে এসে খবর পেয়েছে তিশার ব্যাপারে। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে সে বেরিয়ে পড়েছে শুকনিরের উদ্দেশ্যে। সুব্রত লোহ গেটের সামনে রিক্সা থামতেই মেহসানা তড়িঘড়ি করে নেমে পড়ল। এমনকি রীতিমতো ভুলেই গেল ভাড়া পরিশোধ করতে। রিক্সা চালক পেছনে হাই হাই করে উঠলেন, আপা, ভাড়াটা তো দিয়ে যান। মানুষে যান নিয়ে টানা হেঁচড়া করেন কেন? কিন্তু মেহসানা তখন ধরাছোঁয়ার বাইরে। সে ততক্ষণে বাগান পেরিয়ে ড্রয়িং রুমের দরজায় কড়াঘাত করছে। রিক্সা চালক বেচারা গেটের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলেন আর কপালে হাত দিয়ে বসে পড়লেন। ঠিক তখনই সদর গেটের সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আদ্রিয়ান, আর তার কোল থেকে লাফিয়ে নামলো ছোট্ট টুইঙ্কেল। টুইঙ্কেলের এক হাতে একটা বড় রঙিন আইসক্রিম, অন্য হাতে একটা খেলনা বেলুন। আদ্রিয়ান পকেট থেকে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখলো একজন রিক্সা চালক বেশ বিরক্তি আর অসহায়ত্ব নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ভোরু কুঁচকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার চাচা, এখানে দাঁড়িয়ে কেন? কার কাছে এসেছেন? রিক্সা চালক বিরস মুখে বললেন, বাবা, এখানকার মেয়ে ঋণের লহর দৌড়িয়ে ভিতর গেল। আমার রিক্সার ভাড়াটাও দিল না, কোথাও শুনল না, ডাইকে ডেকে গলা ফাটিয়ে গেল আমার। আদ্রিয়ান মুহূর্তেই বুঝে নিল দোষী মেয়েটা আর কেউ নয়, নির্ঘাত মেহছানা। সে পকেট থেকে মানিব্যাগ বের করে ভাড়ার 2 টাকা চাচার হাতে গুঁজে দিয়ে মৃদু হেসে বলল, চাচা, আপনি যান। ওই মেয়েটা আসলে একটু বেশি ইমোশনাল, আপনি মনে কিছু কইলেন না। টুইঙ্কেল আইসক্রিম ঢালতে ঢালতে বলল, চাচ্চু, নিশ্চয়ই মিমি এসেছে। ও এসে এখন বাণীকে বকা দেবে। চলো চলো, আমরা বাণীকে বাঁচাই। ভেতরে তখন রীতিমতো জেলা চলছে। মেহসানা তিশার রুমে দরজা ঠেলে ঢুকেই তিশাকে জড়িয়ে ধরলো, তারপর আবার পরক্ষণে ছেড়ে দিয়ে 2 কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। তিশার ব্যান্ডেজ করা হাতটা নড়ে উঠতেই সে যন্ত্রণায় একটু কুঁকড়ে গেল। মেহসানা চিৎকার করে উঠল, তিশা,
তুই কী চাস, আমার হার্ট অ্যাটাক হোক? ফোন করে একবার জানাতে পারলি না? ভাবলাম তোর বুঝি আজ ক্লাসের প্রেজেন্টেশন আছে, আর তুই এখানে হাত ভেঙে শুয়ে আছিস। ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তুই যদি আজ হসপিটালের মর্গে থাকতিস, তবে আমার কি হতো একবার ভেবেছিস?